বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের কি রাজ্যে 356 বা 355 ধারা দাবি লাগু করার দাবি উঠবে? কারণ আজকে যে চিত্র আমরা অর্থাৎ শনিবার এবং শুক্রবার দুদিন মুর্শিদাবাদ এবং মালদার যে সমস্ত এলাকায় আমরা দেখলাম, যেখানে রাজ্যপাল গেছেন, যেখানে NHRC অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, মানবাধিকার কমিশন গেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা গেছেন, মহিলা কমিশন গেছে, সেখানে আমরা দেখছি যে কোথাও মহিলারা পা জড়িয়ে তাদের কাঁদছেন, কোথাও রাজ্যপালকে আটকে দেওয়া হয়েছে যাতে মানুষ কোনো অভিযোগ না করতে পারে। পরে বিক্ষোভ দেখানোর পরে ফের রাজ্যপালের কনভয় সেখানে ফিরে এসেছে। রাজ্যপাল জাফরাবাদের সেই বাড়িতে গেছেন যেখানে যে বাড়ি থেকে ট্রেনে দুজনকে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, সেখানে গেছেন, তাদের সাথে কথা বলেছেন। তারপর তিনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন। গতকাল মালদা গেছেন, অর্থাৎ শুক্রবার মালদা, শনিবার তিনি মুর্শিদাবাদ গেলেন। এই দুটো ডিস্ট্রিক্ট তিনি ঘুরে এলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন এখন যাবেন না, কিন্তু যা পরিস্থিতি তাতে তিনি গেছেন এবং দেখেছেন। ভাবে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী হিন্দুর উপরে নৃশংসভাবে খুন করা হলো কেন? মুখ্যমন্ত্রী দিতে হবে। भैया सट जाइए, भैया सट जाइए, भैया हट जाइए ना, हट जाइए। Husband and son, and they feel brutally strike, and we want strict punishment and justice, and we want a permanent BSF camp here. You know, as you know, there in Samsung there are 80% of people are Muslim community, and we are just 20%. We feel outraged in this map. It is my earnest request to the people, all people. I request you to open a permanent BSF camp to save us, sir. It is my earnest request. I am, sir, please listen to us and give justice for them. One son and one daughter. They are all. এটা বড় ছেলে, এটা ছোট। আরে লোক আছে যে আরে বাবা আমাদের দুজন দিদি আপনি বসে থাকা বোয়াটা কি ফান ইজ আগাসাস এন্ড সালদার দে আর অল ডানা তো চেপে গেছে ভাই লাগছে এই কাটটা এমন চাপছে
सर यहाँ पे कैम कर दीजिए सर। पीछे 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 धक्का लगे आस्ते आस्ते काटो छोटे चुप कर दे আমাদের অন্ধকারে রেখে কে করলো এটা রাজ্য পুলিশ আপনারা জানতেন না হতে পারে আমরা জানতে পারিনি সাইডে দিচ্ছে ইনারা আমাদের অবস্থা ভালো না সব দিকে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে একটা ঢুকে রাখতে পারে না আমরা কিছু চাই না বাইরের ভিতরে রেখে তো কি আমি চাই কি বিএসএফ ক্যাম্প কেন পুলিশের উপর ভরসা নেই পড়ে যাব পুলিশের উপর ভরসা দেওয়ার থেকে আমাদের দেশের বাইরে ভরসাই থাকতে আমাদের তবে এত উঠে থাকে না করতে হবে পাঁচজন মোটা দিকে সকাল কথা সবাই ধান উঠে যাবে তাহলে আপনি সব কিছু লাগাই ঘরের অবস্থা দেখে সব কিছুই নাই ঘরে নেই। মানুষের হাহাকার চারদিকে। মানুষ বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চায় না। আমরা টেলিভিশনে সেই চিত্র দেখেছি, কিন্তু সত্যি পরিস্থিতি কি 356 বা 355 জারির কথা বলবেন রাজ্যপাল বা জাতীয় মানবাধিকার কমিশন বা মহিলা কমিশন? কি প্রস্তাব দেয়? কেন্দ্র কি সত্যি সেই মানবে, নাকি মানুষের এই হাহাকার, মানুষের এই নিরাপত্তাহীনতা নিয়ে চুপ থাকবে, তারা সেই রাজনীতিই করবে? কারণ মুর্শিদাবাদ, মালদা এই দুটি জেলা বাংলাদেশের সঙ্গে সীমান্ত জেলা। সেখান থেকে বারবার অভিযোগ যে বাংলাদেশ থেকে তারা বহু মৌলবাদী জঙ্গি সংগঠনের সদস্য, তারা এখানে আসছেন যাচ্ছেন। অনেক জায়গায় সীমান্ত খোলা রয়েছে, নদীপথ রয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্র কি এই দুটো এবং আরো কিছু যে জায়গাগুলো রয়েছে সীমান্তবর্তী কোচবিহার, এইসব জায়গায় জন্য কেন্দ্র কি কোনো ব্যবস্থা নেবে? সামনে নির্বাচন, 2026 সালের বিধানসভা নির্বাচন। মানুষের পরিষ্কার যা বোঝা গেল, যারা আক্রান্ত, কোনো মানুষের কিন্তু পুলিশের উপর ভরসা নেই। তারা চাইছেন না যে পুলিশ তাদের নিরাপত্তা দিতে বলে, তাদের কারো বিশ্বাস নেই। তারা চাইছেন যে বিএসএফ এর ক্যাম্প যেন তাদের এলাকায় থাকে, তবেই তারা বাড়ি ফিরতে চায়। এই জায়গা থেকে এই প্রশ্ন, তাহলে কি রাজ্যে 355 বা 356 দাবি উঠবে? What I saw in the field, what I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society that people cannot live in peace and harmony. A section of misguided elements in society trying to outbeat another section and establish their dominance through violence does not bring credit to any civilized society, particularly a great democracy like that of India. I have heard from people what they suffered, how they suffered. Vandalism, arson, looting was on the rampage, and people feel there is no one to protect us. This cult of violence, which is perpetrated by the vested interests there, has given a sense of insecurity to the people. I could understand it all by myself without depending on the reports which are given by officials. This has been an insightful experience for me. I now understand what exactly the people need, what the people want. There is a difference between what they want and what they need. I've been able to understand the felt needs of society there. I will take it up in the appropriate channels in the appropriate manner. As governor, it's my duty to act as a rainbow bridge between the center and the state. When it comes to protecting the life and property of the people, there is no difference of opinion,
between this government or that government. It's our bounden duty and the constitutional obligation to guarantee the fundamental right to life. The right to life has been threatened. Pure psychosis is gaining ground. This cannot be allowed, but certainly if winter comes, can spring a Pargivahin. We will certainly find a solution to this. We do believe in Tamasoma Jyotirgamaya. This era of darkness will soon be dispelled. Light will come in. I am very hopeful about that. And as governor, I will do my duty sternly, proactively, effectively, and will not succumb to any threats. I am with the people. I am for the people. That's my duty. That is an oath which I have taken as a governor. First, even the Constitution of India. Second, work for the welfare and well-being of the people of Bengal. I am with the people of Bengal. I will certainly function within the Constitution of India and establish the rule of law. Whatever is implied, overt or covert, threat that is there to me. Not only state government, Bengal expects everyone to be vigilant. Eternal vigilance is the price of democracy.